বোর্ডে লেখা রয়েছে জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক। তাহলে আজকের এই ভিডিওটি কোন বিষয় নিয়ে হতে চলেছে আশা করি সকলে বুঝে ফেলেছেন। এখন এই নির্দিষ্ট পাঠটিকে শুরু করার আগে আপনাদেরকে একটি ছোট্ট গল্প বলবো। সেদিন একটা ছোট্ট শিশুর সঙ্গে দেখা হলো। আমি বললাম যে বাবু শোনো, তোমার নাম কি? সে বলল, দাদা আমার নাম ভোলানাথ। তাহলে ওই যে শিশুটির নাম ভোলানাথ, সে কেমন করে এই প্রশ্নের উত্তর দিল? তার উত্তর হচ্ছে যে সে নিজের জ্ঞান থেকে এই প্রশ্নের উত্তর দিল যে তার নাম হচ্ছে ভোলানাথ। এইবার আমি তাকে বললাম যে ও, তোমার নাম ভোলানাথ? আচ্ছা, তুমি কি জানো যে হিন্দু ধর্ম অবলম্বনকারী মানুষদের কাছে আরেকজন আরাধ্য দেবতা রয়েছেন যার নাম এই ভোলানাথ দিয়েই শুরু? তো তুমি তার নামটা জানো? সে বলল, হ্যাঁ জানি, শিব ঠাকুর। শিব ঠাকুরের আর এক নাম ভোলানাথ। আমি বললাম, বাহ, খুব ভালো বলেছো। আচ্ছা, তাহলে ওই যে শিব আর ভোলানাথ, এই দুটির মধ্যে কি পার্থক্য আছে তুমি কি বলতে পারবে? সে একটু ভাবলো, ভেবে বলল, হ্যাঁ দাদা পারবো। আমি বললাম যে পারবে তুমি? আচ্ছা বলো তো কী পার্থক্য আছে। সে বলল, ভোলানাথ বানান লিখতে গেলে 4টে লিখতে হবে, আর শিব বানান লিখতে গেলে 2টো লিখতে হবে। আমি বললাম কী লিখতে হবে? বলো, ভোলানাথ লিখতে গেলে 4টে অক্ষর লিখতে হবে, আর শিব লিখতে গেলে 2টো অক্ষর লিখতে হবে। আমি সব জানি। আমি বললাম, বাহ, তুমি তো ভালোই বলেছো। ঠিক একদম, ভোলানাথ লিখতে গেলে কিন্তু 4টে অক্ষর আমাদের লিখতে হবে, আর যদি শিব লিখতে যাই তাহলে কিন্তু 2টো অক্ষর আমাদের লিখতে হবে। তাহলে এই যে ভোলানাথ এবং শিব, এই দুটি শব্দের মধ্যে কি পার্থক্য আছে, সেই পার্থক্যটি ওই শিশুটি কেমন করে বুঝলো? তার উত্তর হচ্ছে সে তার বোধ থেকে বুঝলো যে হ্যাঁ, আমি যদি এই মুহূর্তে ভোলানাথ লিখতে চাই তাহলে আমাকে 4টে অক্ষর লিখতে হবে, আর যদি এই মুহূর্তে আমি শিব লিখতে যাই তাহলে আমাকে 2টি অক্ষর লিখতে হবে। তাহলে এই শিশুটির মনের মধ্যেকার এই যে বোধ, সেই বোধটাকেই আমরা বলছি বোধমূলক প্রশ্ন। এবার আমি সেই শিশুটিকে ডাকলাম, ডেকে বললাম, আচ্ছা তুমি যে বললে তোমার নাম ভোলানাথ, তুমি ভোলানাথ দিয়ে একটা বাক্য রচনা করতে পারবে? সে বললো, হ্যাঁ পারবো। আমি বললাম, তুমি কোন ক্লাসে পড়ো? সে বললো, আমি 3তে পড়ি। আমি বললাম, বাবা 3তে পড়লে তুমি তো অবশ্যই পারবে। আচ্ছা বেশ, তুমি একটা বাক্য রচনা করো দেখি। সে বলল যে আমার নাম ভোলানাথ, এই নামটি আমার বাবা রেখেছেন। আমি বললাম, বাহ, তুমি তো ভোলানাথ দিয়ে খুব সুন্দর বাক্য রচনা করলে। তাহলে ওই শিশুটি তার নাম ভোলানাথ, সেই নামটিকে দিয়ে যে একটি বাক্য রচনা করে দিল, এটিই হচ্ছে প্রয়োগমূলক দক্ষতা। অর্থাৎ সে ওই শব্দটিকে প্রয়োগ করে একটা বাক্য রচনা করতে পারলো। এটি হচ্ছে প্রয়োগমূলক দক্ষতা। এইবার আমি বললাম, তাহলে তোমার নাম তো ভোলানাথ, আমরা তো জানি যে ভোলানাথের আরেকটি নাম হচ্ছে শিব। এগুলো সবই হচ্ছে আমাদের আরাধ্যা দেবতা, আমাদের পূজ্য দেবতা। বেশ, তাহলে এইবার তুমি একটি শিবের ছবি আঁকতে পারবে? সে বলল, হ্যাঁ দাদা, যেহেতু আমার নাম ভোলানাথ তাই আমি সব সময় শিব ঠাকুরের ছবি আঁকা অভ্যাস করি, আমি পারবো। তাকে একটা কাগজ দিলাম, সে খচখচ খচখচ করে ছবি এঁকে দিল। এখন এই শিশুটি যে ছবিটি আঁকলো সেটির মধ্যে দিয়ে তার দক্ষতা প্রকাশ পেল। তাই এটিকে আমরা দক্ষতামূলক কোনো কিছু একটা বলতে পারি। তাহলে দেখুন, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক, এই 4টির বৈশিষ্ট্য আমরা এই ছোট্ট একটি বানানো গল্পের মধ্যে দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করলাম। এবার এগুলি সবই হচ্ছে বিভিন্ন প্রশ্নের ধরন। আমরা যখন শিশুদের জন্য প্রশ্নপত্র তৈরি করি বা অভিজ্ঞাপত্র তৈরি করি, তখন সেখানে কিন্তু এই জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক, এই 4 রকম প্রশ্ন রাখার চেষ্টা করি, যাতে একটা শিশুকে সামগ্রিকভাবে মূল্যায়ন করা যায়। তাই একজন বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হতে গেলে এই 4 রকম প্রশ্নের মধ্যে কি বৈশিষ্ট্য আছে সেটা কিন্তু অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন। সেটা টেট পরীক্ষার জন্য হতে পারে, সেটা প্রাইমারির ইন্টারভিউয়ের জন্য হতে পারে, বা যে কোনো কারণে হতে পারে। তাহলে আজকে সংজ্ঞার দিকে আমি যাচ্ছি না। জ্ঞানমূলক প্রশ্ন বলতে আপনি কি বোঝেন, এর সংজ্ঞা কী? বোধমূলক প্রশ্ন বলতে আপনি কি বোঝেন, এর সংজ্ঞা কী? প্রয়োগমূলক প্রশ্ন বলতে কি বোঝেন, এর সংজ্ঞা কী? এই সমস্ত সংজ্ঞার বিষয়বস্তুতে আমরা যাচ্ছি না। আমরা কিছু শর্টকাট ট্রিক্স দিয়ে এই প্রশ্নগুলিকে চিনে নেওয়ার চেষ্টা করব, যে মোটামুটিভাবে আমরা কেমন করে এই শর্টকাট ট্রিক্সগুলোকে কাজে লাগিয়ে কোনটা কোন ধরনের প্রশ্ন সেটা যেন সহজেই বুঝতে পেরে যাই।
এই প্রসঙ্গে একটা কথা বলার, যে সকল প্রশ্নের ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো প্রযোজ্য নাও হতে পারে, এমন কিছু ব্যতিক্রম দেখা যেতেই পারে, তবে তার পরিমাণটা কিন্তু অনেকটা কম। বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রেই কিন্তু এই যে নিয়ম বা এই যে সূত্র সেগুলো কিন্তু মিলে যাবে। তাহলে প্রথমেই হচ্ছে জ্ঞানমূলক, অর্থাৎ একটি শিশু যে সকল প্রশ্নগুলির উত্তর তার নিজের জ্ঞান থেকে দেবে, যেটা অনেকটা তার মুখস্থ বিদ্যা বা কোনো এক সময় সে শুনেছিল এখনো পর্যন্ত সে মনে রেখেছে, এই রকম একটা মানসিক অবস্থান থেকে সে দেওয়ার চেষ্টা করবে। যেমন তার নাম, এই নামটি তাকে কিন্তু মনে রাখতে হয়েছে, সে কিন্তু নামটা আলাদা রকমভাবে শেখেনি, যে শিখে সে সেটাকে বলছে, এটা কিন্তু সে মনে রেখেছে। তোমার দেশের নাম কি? ভারতবর্ষ। এটা কিন্তু আমি মনে রেখেছি যে আমার দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। এখানে আলাদা করে শেখার কোনো কিছু নেই। তাহলে যে সকল প্রশ্নগুলির মধ্যে কে, কি, কবে, কেন, কোথায়, কখন, কাকে বলে, সংজ্ঞা বলো ইত্যাদি শব্দগুলোকে আমরা খুঁজে পাবো, আমরা সাধারণভাবে সেই সকল প্রশ্নগুলিকে জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে ফেলতে পারি। আবারও বলে দিচ্ছি, যে সকল প্রশ্নগুলির মধ্যে আমরা কে, কি, কবে, কেন, কোথায়, কখন, কাকে বলে, সংজ্ঞা বলো ইত্যাদি বিষয়বস্তুগুলো খুঁজে পাবো বা ইত্যাদি শব্দগুলিকে খুঁজে পাবো, সেই সকল প্রশ্নগুলিকে আমরা কিন্তু জ্ঞানমূলক প্রশ্ন বলতে পারি। এটা অনেকটাই মনে রাখার উপর বা স্মৃতির উপর নির্ভর করে এই ধরনের প্রশ্নের উত্তরগুলি। তোমার দেশের নাম কি? তোমার বাবার নাম কি? তোমার ভাইয়ের নাম কি? আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি? আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি? এই ধরনের যে প্রশ্ন, যেগুলো কোন একটা শিশু তার স্মৃতি থেকে কোন এক সময় সে পড়েছিল বা কোন এক সময় শুনেছিল, তারপর সেইগুলোকে সে মনে রেখেছে, এখন সেই মনে রাখার জায়গা থেকে সেই উত্তরগুলোকে দেওয়ার চেষ্টা করছে, সেই প্রশ্নগুলিকেই আমরা বলছি জ্ঞানমূলক প্রশ্ন। এরপর যে প্রশ্নটি আসছে সেটা হচ্ছে বোধমূলক প্রশ্ন, অর্থাৎ শুধুমাত্র মুখস্থ নির্ভর নয়, কিছুটা নিজস্ব বুদ্ধিকে, কিছুটা নিজস্ব বোধকে কাজে লাগিয়ে যে প্রশ্নের উত্তরগুলো একটি শিশু দিচ্ছে বা দেবার চেষ্টা করছে, সেই সকল প্রশ্নগুলিকে আমরা বলতে পারি বোধমূলক প্রশ্ন। যেমন বলছি, তুলনা করো, ব্যাখ্যা করো, পার্থক্য লেখো, চিহ্নিত করো, যুক্তি দাও, নিজের ভাষায় লেখো, তুমি কি বুঝলে, এই ধরনের শব্দগুলো যে প্রশ্নের মধ্যে থাকবে, আমরা সেই সকল প্রশ্নগুলিকে বোধমূলক প্রশ্ন বলতে পারি। যেমন যদি বলি যে পাহাড় এবং পর্বতের মধ্যে তুলনা করো, পাহাড় এবং পর্বতের মধ্যে পার্থক্য কী? ঠিক আছে, চারটির মধ্যে কোনো নির্দিষ্ট একটিকে চিহ্নিত করো, এই বিষয়ের পিছনে তোমার যুক্তি দাও, তোমার কি মনে হয়। নিজের ভাষায় লেখো, একটা ভাব সম্প্রসারণ দেওয়া হলো, দিয়ে সেটাকে বলা হলো নিজের ভাষায় লেখো, এই বিষয়টি সম্বন্ধে তুমি কি বুঝলে। তাহলে এই ধরনের প্রশ্নগুলি বা কোনো একটি প্রশ্নের মধ্যে যখন এই ধরনের শব্দগুলি লুকিয়ে থাকবে, তখন আমরা সেই প্রশ্নগুলিকে বোধমূলক প্রশ্ন বলতে পারি। এবার আসুন আমরা প্রয়োগমূলক দেখে নিই, যেখানে বলা হচ্ছে যে পরীক্ষা করো, কোনো কিছুকে ব্যবহার করো, কোনো কিছুকে প্রয়োগ করো, কোনো কিছু তৈরি করো ইত্যাদি বিষয়গুলো আমরা যে প্রশ্নের মধ্যে দেখতে পাবো, সেই প্রশ্নগুলিকে আমরা প্রয়োগমূলক প্রশ্নের মধ্যে বা সেই ভাগের মধ্যে ফেলতে পারবো। অর্থাৎ এখানে কি হচ্ছে, একটা শিশু নির্দিষ্ট কোনো একটি বিষয় থেকে জ্ঞান অর্জন করেছে, জ্ঞান অর্জন করার মধ্যে দিয়ে তার মধ্যে সেই নির্দিষ্ট বিষয় সম্বন্ধে একটা বোধ জন্ম নিয়েছে। এখন এই জ্ঞান এবং বোধের সাহায্যে সে যেটা শিখেছে, সেই শেখা বিষয়টিকে কোনো কিছুর জায়গায় প্রয়োগ করবে এবং প্রয়োগ করার মধ্যে দিয়ে সে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছবে, বা তাকে যে মূল্যায়ন করছে তিনি সেই সিদ্ধান্তে পৌঁছবেন যে এই শিশুটি জ্ঞান এবং বোধের উপর ভিত্তি করে কোন একটি নির্দিষ্ট বিষয়কে কতটা প্রয়োগ করতে শিখেছে। দেখা গেল যে আমি একজনকে গাড়ি চালানো শেখাচ্ছিলাম, আমি বললাম আচ্ছা এটার নাম কি বলো তো? সে বলল দাদা এটা গাড়ি। আমি বললাম বাহ, খুব ভালো বলেছো, তোমার তো বিরাট জ্ঞান, তুমি বুঝে গেছো এটা গাড়ি। আমি তারপর বললাম যে আচ্ছা বলো তো এটার সাহায্যে কি হয়? সে বললো দাদা এটার সাহায্যে আমরা এক জায়গায় থেকে আরেক জায়গায় যেতে পারি। আমি বললাম বাহ, তুমি তো খুব ভালো শিখে গেছো, একদম ঠিক বলেছো। এটা হচ্ছে তার বোধমূলক জ্ঞান যে গাড়ির সাহায্যে আমরা এখানে ওখানে যেতে পারি। এইবার বললাম দেখো এইটা হচ্ছে স্টিয়ারিং, এইটা হচ্ছে গিয়ার, এটা হচ্ছে ক্লাচ, এটা এক্সেলেটার, এটা ব্রেক ইত্যাদি ইত্যাদি, এইরকম করে চালাতে হয়, এইরকম করে চালালে দুর্ঘটনা কম ঘটবে, এইরকম করে চালালে দুর্ঘটনা বেশি ঘটবে। বেশ, এইবার তুমি একবার চালানোর চেষ্টা করবে নাকি? সে বলল হ্যাঁ করব।
তাহলে এই মুহূর্তে তার শেখা জ্ঞানটিকে সে কিন্তু প্রয়োগ করতে যাচ্ছে, সেটাকে আমরা বলছি প্রয়োগমূলক। এইবার আমি পাশে বসে দেখলাম যে তাকে পরীক্ষা করছি, বা সে নিজে গাড়ির ওই সমস্ত সরঞ্জামগুলোকে পরীক্ষা করছে যে কোনটা কেমন করে চালাই দেখি ইত্যাদি। দাদা তো বলেছে এরকম করে চালাতে হয়, তো আমি দেখি, চেষ্টা করে দেখি পারি কিনা। তাহলে ওর মধ্যে এই মুহূর্তে যে ব্যাপারটা চলছে সেটা কিন্তু প্রয়োগমূলক ব্যাপার চলছে। এবার সে গাড়ি চালানো মোটামুটি শিখে গেল, এখন তাকে একটা ড্রাইভার বলা যেতে পারে। তাহলে তার একটা স্কিল বা তার একটা দক্ষতা তার মধ্যে এই মুহূর্তে জন্ম নিয়েছে, সেটাকেই আমরা বলছি দক্ষতামূলক। অর্থাৎ সব কিছুর পরে সে যখন নির্দিষ্ট একটা বিষয় সম্বন্ধে শিখে গেল, তখন তার মধ্যে সেই শিক্ষণীয় বিষয় সম্বন্ধে একটা দক্ষতা জন্মালো, সেটাই হচ্ছে দক্ষতামূলক। যে সকল প্রশ্নের মধ্যে আমরা ছবি আঁকো, করে দেখাও, বলে দেখাও, লিখে দেখাও ইত্যাদি বিষয়গুলো আমরা দেখতে পাবো, সেটাই হচ্ছে দক্ষতামূলক। ওই যে প্রথমে বলেছিলাম যে তোমার নাম কি, সে বলল ভোলানাথ। তাহলে ভোলানাথ নামটি সে তার নিজের স্মৃতি থেকে বলল, সে শুনেছিল ছোটবেলা থেকে যে তাকে ভোলানাথ বলে ডাকা হয়, তাই সে নিজের নামটি বলল যে আমার নাম ভোলানাথ। বা এটি কি, এটি একটি গাড়ি, সে নিজের স্মৃতি থেকে বলল এটা একটা গাড়ি। তাহলে এই দুটোই হচ্ছে জ্ঞানমূলক। এইবার বলা হলো যে ভোলানাথ নামে এই যে নাম, সেই নামে আর একজন হিন্দু আরাধ্য দেবতা রয়েছেন, তিনি হচ্ছেন শিব ঠাকুর। এবার ভোলানাথ এবং শিব ঠাকুরের মধ্যে পার্থক্য কি তুমি বলতে পারবে? সে বলল হ্যাঁ, ভোলানাথ 4টে অক্ষরের, শিব 2টি অক্ষরের। তাহলে এই নির্দিষ্ট বিষয়টিকে সে তার নিজের বোধ থেকে বলল। আমি বললাম আচ্ছা বলো তো, এই যে যন্ত্রটি তোমার সামনে পড়ে রয়েছে এটি কোন কাজে লাগে? সে বলল দাদা এটিতে চেপে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া যায়। তাহলে এই সমস্ত যে বিষয় সেগুলো কিন্তু একটা শিশু বোধ থেকে বলছে, তাই এগুলো সব বোধমূলক প্রশ্ন, যার মধ্যে এই সমস্ত শব্দগুলোকে আমরা খুঁজে পেতে পারি। তারপর আমি বললাম যে আচ্ছা তোমার নাম তো তাহলে ভোলানাথ, তো ভোলানাথ দিয়ে একটা বাক্য রচনা করো তো। সে অবশ্যই একটা সঠিক বাক্য রচনা করে দিল, অর্থাৎ সে সেই শব্দটিকে প্রয়োগ করে একটা বাক্য রচনা করতে পারলো। আমি তাকে বলে দিলাম যে এগুলো ক্লাচ, গিয়ার, এক্সিলারেটর তুমি দেখো তো, তুমি একটু নিজে হাত নাড়াচাড়া করে পারো কিনা। সে এবার সেখানে গিয়ে তার সেই শেখা বিষয়টিকে প্রয়োগ করতে গেল, যে স্টার্ট দিয়ে, ক্লাচ ধরে, গিয়ার দিয়ে দেখি তো পারছি কিনা। তো এটাই হচ্ছে প্রয়োগমূলক। এইবার সে কতটা শিখতে পেরেছে সেটাকে জানার চেষ্টা করলাম, তাই তাকে বললাম যে আচ্ছা তুমি একটা শিব ঠাকুরের ছবি এঁকে দাও তো। তখন সে একটা শিব ঠাকুরের ছবি এঁকে দিল, অর্থাৎ তার এই যে দক্ষতাটা, ছবি আঁকার দক্ষতাটা সে রপ্ত করতে পেরেছে, তাই সেটা হলো দক্ষতামূলক। বা এই ছেলেটি যাকে গাড়ি চালানো শেখাচ্ছিলাম, সে এখন গাড়ি চালানো শিখে গেছে, এখন বেশ চালাতে পারছে, অর্থাৎ সে গাড়ি চালানোয় দক্ষ হয়ে উঠেছে। এই বিষয়টা হচ্ছে দক্ষতামূলক। তাহলে জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক, এই 4 রকম যে প্রশ্ন, সেই প্রশ্নের ধরন নিয়ে আশা করি আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই যে লেখাগুলি রয়েছে সেগুলো পারলে একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে আপনাদের ভবিষ্যতে এই বিষয়গুলি বুঝতে সুবিধা হবে। আবারও বলছি, এটা কংক্রিট কোনো কিছু নয়, এটা একটা ধারণা দেওয়া মাত্র। এখানে ব্যতিক্রম অনেক কোনো কিছু বেরোতে পারে। আর এই টপিক সম্বন্ধে আপনি যদি আরও অনেক বেশি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। শুধুমাত্র এই জ্ঞান, বোধ, প্রয়োগ এবং দক্ষতা, এই 4টিকে নিয়ে আবার একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, কথা দিচ্ছি। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।